নমস্কার সুধী দর্শকবৃন্দ, আরো একবার স্বাগত জানাই আমাদের স্টেট কার্ড নিউজ রুম থেকে। আপনারা জানেন, অনেকেই জানেন ব্যাপারটা, আমরা এখন অরণ্য সপ্তাহের মধ্যে রয়েছি। আজকে 14 তারিখ। প্রত্যেক বছর বিগত বছরগুলির মতো এবছরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন বেসরকারি সংগঠন যেগুলো আছে তাদের পক্ষ থেকেই 14 থেকে 20 জুলাই পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী যে অরণ্য সপ্তাহ পালন করা হয়, আমরা এখন তার মধ্যে সময়কালেই রয়েছি। অরণ্য সপ্তাহ কীভাবে পালন করা হয়, এর বিশেষত্ব কী, সমাজে বা প্রাকৃতিক পরিবেশের কোনো ভূমিকা আছে কি না, সেরকম যাবতীয় বিষয় নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। এই জন্য আমরা সঙ্গে পেয়েছি আজকে যাদেরকে আমরা স্টুডিওর কাছে পেয়েছি, তাদের পরিচয় করে দিই। তাদেরকে আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন এর আগে। তারা বিশেষ একটি গ্রুপ আছে, গাছ গ্রুপ বলে, যারা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দেখাশোনা করেন, বৃক্ষরোপণ করেন, বিভিন্ন গাছপালা নিয়ে কাজ করেন। সেই গ্রুপে দুজন সদস্য, একজন হচ্ছেন মাননীয় বিপত্তারণবাবু, বিপত্তারণ মিশ্র, এবং আরেকজন হচ্ছেন আমার ডান দিকে যিনি রয়েছেন মাননীয় সৌগত রায় মহাশয়। নমস্কার। আচ্ছা, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আমরা এখন অরণ্য সপ্তাহের মধ্যে রয়েছি, তো অরণ্য সপ্তাহ পালনের গুরুত্বটা কি, যৌক্তিকতা কি? অরণ্য সপ্তাহ পালনের মধ্যে দিয়ে একটা বার্তা সব মানুষ তথা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া যে এই পৃথিবী একটাই পৃথিবী, যেখানে মানুষ, প্রাণী, উদ্ভিদ আমরা সবাই মিলেমিশে থাকি। সেই পৃথিবীটাকে আমাদের বাঁচাতে হবে, আর সেই পৃথিবীকে বাঁচাতে গেলে অরণ্যকে রক্ষা করতে হবে। কারণ গাছ হচ্ছে এই পৃথিবীর ফুসফুস। গাছ, অরণ্য হচ্ছে পৃথিবীর ফুসফুস। পৃথিবীর প্রাণীকুল এবং মানুষ, আমরা সব কিছুর জন্যে গাছের উপর নির্ভরশীল হয়ে আছি। আমাদের জীবন জীবিকা, আমাদের বেঁচে থাকার রসদ, ওষুধ, সব কিছু যেদিকে তাকাবো সেদিকেই আমার গাছের অবদান। তাই গাছকে বাঁচানোর যে বার্তা, সেই বার্তা দেওয়া এবং গাছ রোপণের জন্য ব্যাপক সৃজনশীল কাজকর্ম এবং বিভিন্ন আলোচনা সভা, সর্বোপরি মাঠে নেমে গাছ রোপণ করা, ব্যাপকভাবে পাড়ায় পাড়ায়, স্কুলে, গ্রামে, শহরে, রাস্তার ধারে ধারে সব জায়গায় ব্যাপক বড় সৃজন। এই হচ্ছে এই পরিবেশ, হাতে কলমে কাজটা করা, মাঠে নেমে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে বলি, উনি যেটা বললেন যে বিশ্বব্যাপী একটা সচেতনতা গড়ে তোলা। আমরা তো একটা জেলা শহরে বাস করি, এবার সেখান থেকে আমি গাছ গ্রুপের কাজ সম্পর্কে আমি অবহিত, কিন্তু বিশ্বব্যাপী পরিচিত করাতে গেলে বা কোনো একটা ঘটনাকে বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা আনতে গেলে যে ধরনের কর্মকাণ্ডের পরিচয়, যে ধরনের কর্মকাণ্ডের প্রয়োজন হয়, সেইগুলো আপনারা কিভাবে করে থাকেন? বা ধরে নিচ্ছি আমি, একবারেই হয়তো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো না, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, এই যে ধাপগুলো যাতে ছড়িয়ে পড়ে, যাতে চেতনাটা সবার মধ্যে আসে, এই জন্য আপনারা কি ধরনের কাজ করে থাকেন এবং সেইটা করতে গিয়ে বিভিন্ন সংগঠন হোক, ব্যক্তি হোক বা সরকারের পক্ষ থেকে কি রকম সহযোগিতা পেয়ে থাকেন? প্রথমেই আমরা বলি, আমরা এখন অরণ্য সপ্তাহের মধ্যে দিয়ে রয়েছি। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় নিঃসন্দেহে বলা যেতে পারে, বিশ্বব্যাপী পৌঁছানোর আগে আমাদের বেশ কিছু ছোট ছোট স্টেপ আমরা সেই জায়গায় পৌঁছাবো। তো এই জায়গাটা ধরেই কিন্তু আমাদের মূল কর্মকাণ্ড শুরু। তো সেই জায়গা থেকে প্রথমেই যেমন বলি, বর্তমান দিনে যেমন অরণ্য সপ্তাহ, অরণ্য মানে হচ্ছে বনাঞ্চল, বিরাট একটা ব্যাপ্তি। সেই জায়গাটার জায়গা অনেকটা আস্তে আস্তে কমে আসছে। তো সেই জায়গা থেকে আমাদের কাজ গ্রুপে যেটা প্রথম থেকেই যেটা চলছে সেটা হচ্ছে খণ্ডবন। অল্প একটু জায়গার মধ্যে মোটামুটি 50 কি 100 গাছ সেখানে বসিয়ে সেই রকম ভাবে বনাঞ্চল করতে পারছি না, কিন্তু খণ্ড বন করছি। এইটা যেমন একটা স্টেপ। আবার যেমন স্টেপ, মানুষের মধ্যে দিয়ে সচেতনতা বৃদ্ধি করাটাই আমার মনে হয় অরণ্য সপ্তাহের মূল উদ্দেশ্য। তো সেই সচেতনতা বৃদ্ধির জন্য গাছকে ভালোবাসতে হবে।
তো গাছকে ভালোবাসতে গেলে পরে আমরা যেমন বিভিন্ন ধরনের জন্মদিন কেউ পালন করছে, আমন্ত্রিত ব্যক্তিদের সেই জায়গায় গাছ দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের কোনো একটা খুব বিরাট একটা বিষয় যেটা হচ্ছে বিশ্বব্যাপী যে কথাটা বললেন, সেই জায়গা থেকে একটা ছোট স্টেপ কিন্তু বিরাট একটা অ্যাসপেক্টস আমরা ধরেছি। সেই বিষয়টা হচ্ছে কি আমাদের রামকৃষ্ণ মিশন সম্বন্ধে আমরা সকলেই অবহিত, তো তার ব্যাপ্তি পুরো বিশ্বব্যাপী। সেখান থেকে মহারাজ আমাদের বর্তমানে যিনি রয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল শাখায়, আচ্ছা, তিনি বলেছেন যে আমাদের যে সমস্ত জায়গায় শাখা রয়েছে যেখানে দীক্ষা দেয়া হয়, সেই দীক্ষা নেওয়ার পর দীক্ষান্তের শেষে প্রত্যেককে একটি করে আচ্ছা গাছ দেওয়া, বৃক্ষ শিশু চারা যেন তাদেরকে দেওয়া হয়। ঠিক সেই উদ্দেশ্য নেই যেখানে যেখানে আজ বিগত প্রায় 2 years ধরে যেখানে যেখানে সেই ধরনের দীক্ষা দেওয়া হচ্ছে, আমাদের গাছ গ্রুপ সেখানে অংশগ্রহণ করছে, আবার তাদেরকে দীক্ষান্তের শেষে একটা গাছ দিচ্ছে। কেন? কারণ হচ্ছে উদ্দেশ্য একটাই, যে দীক্ষা নিচ্ছে তার সাথে যদি একটা গাছ পায়, সেই গাছটাকে সে বড় করবে, এটা একদম হবে, যেহেতু একটা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। এবার এই যে বললেন, আবার এই যে অংশটা, এটা পুরোপুরি ভাবে গাছ গ্রুপের যে আমরা যে সদস্য আছি, বিভিন্ন সদস্যরা দায়িত্ব নিয়ে নেয় যে স্যার ওখানে আমাদের দীক্ষা দেওয়া হবে, 100 জন দীক্ষা নেবে, সে গাছটা আপনি ডোনেট করুন। আচ্ছা, তো এইরকম ভাবে। আচ্ছা, এই যে খণ্ডবন তৈরি করার কথা বললেন, যে জায়গাটার প্রয়োজন হয়, ধরুন যেখানে সেখানে একদম আইনগত অনেক সমস্যা আসতে পারে, জায়গাটা কিভাবে মানে নির্বাচন করেন, বা কেমন জায়গায় এটা সম্ভব? একটা কথা বলি, যে জায়গার যে বিষয়টা না, সেই বিষয়টা আমরা খুব সচেতন ভাবে মানে সেই জায়গাটা নিই। যদি বলেন কিরকম, প্রথম কথা আমি তো গাছ লাগিয়ে দিয়ে আসতে পারি, কিন্তু এমন জায়গা চুজ করা হয় আমাদের গাছগুলো থেকে, আমাদের যারা বডির মধ্যে রয়েছে, যে সেই গাছগুলো যেখানে লাগানো হবে সেখানে যেন মানে দেখভাল করার জন্য কেউ না কেউ থাকে। কারণ গাছটা লাগিয়ে দিয়ে চলে এলাম সেটা হলে হবে না, সেই জন্য আমরা কোনো একজন খুব শক্ত মাধ্যম এর মাধ্যমে সেই জায়গায় যাই। এবার যে পার্টিকুলার যে জায়গাটার কথা বললেন, সেই জায়গাটা কিরকম ভাবে আমরা পাই, ধরুন আমি আছি, আমার বাড়ি সিমলা, কালনা 1 নম্বর ব্লকে, সেখানে আমাদের একটা সিমলা রুরাল কালচারাল সোসাইটি রয়েছে। সেই সোসাইটির আন্ডারে আমিও যুক্ত আছি। আমি সেইখানে বললাম যে এইরকম একটা ভালো পার্টিকুলার জায়গা দেখুন, যে জায়গায় আমরা তত্ত্বাবধান করতে পারবো, অথচ পাওয়া যাবে। উনি সঙ্গে সঙ্গে দেখলেন, যেমন রিসেন্ট গত বছরই ঠিক এই সময় অরণ্য সপ্তাহের সময় ওখানে আদিবাসী কল্যাণ সমিতি আছে, সেই আদিবাসী কল্যাণ সমিতির জায়গা একটা বিরাট জায়গা আছে, সেই জায়গায় আমরা গাছ রোপণ করে দিলাম। ঠিক এইরকম ভাবে আমরা জায়গাগুলো বোঝা গেল। আচ্ছা, আবার একবার আপনার কাছে আসি, এই অরণ্য সপ্তাহে বর্ধমান যে বন বিভাগ রয়েছে, এখান থেকে জানি আর কি যে বিভিন্ন সংগঠনকে 100টা করে চারা, বা ব্যক্তিগত কেউ আনতে গেলে 5টা করে চারা দেওয়া হয়। আপনারাও জানবেন ব্যাপারটা। এখান থেকে কি আপনারা চারা সংগ্রহ করেন, বা এখান থেকে যে চারাগুলো দেওয়া হয় সেগুলো কি নিয়মিতভাবে ব্যবহৃত হয়, মানে ঠিকঠাক রোপণ করা হয়, বা রোপণ করা হলেও পরবর্তীকালে সেগুলো ঠিকঠাক বেড়ে উঠছে কিনা, মানে পরিচর্যা হচ্ছে কিনা, ব্যাপারগুলো কি ঠিকঠাক চলে? অবশ্যই গাছ গ্রুপ থেকে গাছ লাগানোই বড় কথা না, আমাদের মোটো হচ্ছে গাছ লাগানো এবং গাছকে বড় করে তোলা। গাছ এমন জায়গায় লাগাতে হবে যেখানে ছাগলগুলোতে খেয়ে নেবে না, গাছটা মাথা তুলে বড় হবে। এবং বর্ষার সময় তো সেরকম জল দেওয়ার প্রয়োজন পড়ে না, অন্য সময় জল, শীতের মরশুমে, খরার মরশুমে নিয়মিতভাবে জল যেন পড়ে, সেরকম ভাবে গাছটা যেন বড় ওঠে, সেই রকম মোটর নিয়ে আমাদের গাছ লাগানো হয়। আর বন বিভাগ থেকে প্রতি বছরই এই অরণ্য সপ্তাহে গাছ দেওয়া হয়। সেটা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাপ্লাই করতে হয়, বন বিভাগকে অ্যাপ্লাই করলে প্রতিষ্ঠানের প্রধান অ্যাপ্লাই করে, সেখানে 50-100 বা তারও বেশি গাছ বন বিভাগ থেকে দেওয়া হয়। আর ব্যক্তিগতভাবে যে কেউ গেলে বিভিন্ন সময়ে 5টা-7টা এরকম গাছ দেওয়া হয়। ওদের কাছে জাস্ট একটা ব্যাগ নিয়ে গেলেই হয়, ব্যাগ নিয়ে গেলেই যে কেউ ব্যক্তি গেলে 5টা-7টা বিভিন্ন ফলের গাছ বা অন্যান্য বৃক্ষ জাতীয় গাছ, ফুলের গাছ সব মিলিয়ে 5টা গাছ দেওয়া হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেসব গাছগুলো অ্যাকচুয়ালি ওখানে যারা গাছ আনতে যান
খুবই অনুরাগী মানুষ হ্যাঁ, সেটাই। তারাই চান। হুম, আর আমাদের গাছ গ্রুপের কর্মকাণ্ড আমরা যেভাবে অনেক দিন ধরে করছি, আমাদের গাছ গ্রুপের যিনি পথিকৃৎ, এই গাছ গ্রুপকে যিনি গড়ে তুলেছেন, আমাদেরকেও যিনি পথ দেখিয়ে দিশা দেখিয়ে নিয়ে চলেছেন, সেই গাছ মাস্টার পরিবেশবিদ শ্রী অরূপ কুমার চৌধুরী। উনি একদিন এসেছিলেন আমাদের স্টুডিওয়ে, আমাদের সৌভাগ্য হয়েছিল তাকে আনার। হ্যাঁ, উনি এ সম্পর্কে অনেক কিছু বলে গিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, উনি সবসময় চান যে গাছ এমন জনের হাতে পৌঁছাক যেন সেই গাছটা বাঁচে পারে, এবং সেইভাবেই আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। নিয়মিত এই বিষয়ে একটু একটা কথা বলি। হ্যাঁ, আমরা যেরকম মানে বিষয়টা হচ্ছে কি, এই যে গাছগুলো লাগিয়ে দিলাম, যে খণ্ডবনের যে কথা হলো না, আমরা নিয়মিত আমাদের কেউ না কেউ সদস্য সেই সমস্ত জায়গায় গিয়ে পৌঁছায়। আচ্ছা, এবং পৌঁছে আমরা দেখি সেইগুলো পরিচর্যা হচ্ছে কিনা। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আমরা টাইম টু টাইম আমাদের সাকসেস স্টোরি সেটাও কিন্তু আমরা দিই। যেমন রিসেন্ট আমি এই আমাদের আলমপুর যেটা যাচ্ছে, আমরা আসলাম বাঁদিঘি যে আলমপুর যে কবরখানা রয়েছে, সেখানে গেলে দেখতে পারেন প্রায় 6,000 6,500-এর ওপর গাছ আমরা 2 বছর ধরে ওখানে লাগিয়ে একদম দারুণ বিয়ে করছি রাস্তার ধারে। মানে এইগুলোও আমাদের মধ্যে আছে আর কি। আচ্ছা, এটা করতে গেলে ধরুন কবরখানা একটা আলাদা জায়গা, ওটা চারদিক থেকে ঘেরাই থাকে। এবার খণ্ডবন যখন আপনি আলাদা করে তৈরি করছেন, সেটা তো ঘেরাঘুরি থাকে না, গাছগুলো লাগানো, পরিচর্যা করা, তার সঙ্গে তাদের একটা ঘেরার ব্যবস্থা করার জন্য তো কিছু একটা সামান্য হলেও খরচের দরকার পড়ে। সেই খরচগুলো আপনারা কিভাবে সামলান? ওই যে বললাম, আমরা কোনো ব্যক্তি বা সংস্থার মাধ্যমে আমরা প্লেস করি, অবশ্যই ঘেরা জায়গাতেই গাছগুলো লাগানো হয়। আমাদের খুব সৌভাগ্য, মানে কি বলবো, এটা একটা ঈশ্বরের কথাই বলতে পারি। আমরা যখন সেই ধরনের জায়গাগুলো পাই না, সেগুলো আমাদের ওই ঘেরা অবস্থাতেই পাই। আচ্ছা, আচ্ছা, মানে একদম মানে যে কারণে আমাদের নারী এখানে একটা কলোনি আছে এখানে, তারপর হচ্ছে ওই আমাদের বড়নীলপুরের ওখানে যে খণ্ডবন হয়েছে, এগুলো সব ঘেরা জায়গা আমরা পেয়েছি। এটা বর্ধমানের মধ্যে বললাম। হ্যাঁ, আর বাইরের যেগুলো আছে সেগুলো কোনো স্কুল, আমরা তো স্কুলগুলোর সঙ্গে আমাদের গ্রুপে তো ম্যাক্সিমাম জন স্কুল মাস্টার মশাই রয়েছেন বা হেড মাস্টার মশাই রয়েছে। স্কুল তো অনেক বড় প্রেমিসেস, সেই প্রেমিসেসের মধ্যেও আমরা কিন্তু লাগাই, সেটাও ঘেরা জায়গা। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা। আর আমাদের এখন মানে মেন মোটো এই আমাদের রিসেন্ট এইবার যেটা চালু হয়েছে, যে গর্ত খনন বৃক্ষরোপণ। মানে হচ্ছে কি, সেই গাছটা আমরা গর্ত খুঁড়লে সাথে সাথে লাগিয়ে দেবো, হাতে দেওয়া না। তাতে হলে কি হবে, এবং সেটা থেকে নষ্ট হবে না। আর একটা কি, মানে আমরা এর সাথে যেটা যোগ করছি, এটার সাথে সবুজ গ্রাম। মানে গ্রামে গেলাম, কোনো একজন ব্যক্তি 2টো গাছের প্রয়োজন, তিনি গর্ত খুলে রেখেছেন, আমরা গাছ নিয়ে গেলাম, তাকে ফলের গাছ হোক কি তার বৃক্ষ জাতীয় গাছ হোক সেখানে দিয়ে দিচ্ছি। মানে আমাদের রিসেন্ট যে এটা চলছে সেটা হচ্ছে গর্ত খনন বৃক্ষরোপণ। এটা কিন্তু ওই রকম। আচ্ছা, আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলি। আমি জগৎবাবুর কথা বললেন, ওনার নাম আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি, প্রায় বছর 15-এর ওপর হবে আমি শুনে আসছি। উনি হয়তো তারও আগে থেকে কাজ করছেন, আপনারা তার গ্রুপের সঙ্গে যুক্ত। মানে প্রথম দিকে ওই গ্রুপের সঙ্গে কাজ করতে গিয়ে বলছে কি, প্রথম দিকে যে ধরনের সচেতনতা দেখেছেন মানুষের মধ্যে, আজকে বছর 15-20 পর এসে সেটা কি মানুষের মধ্যে বেড়েছে, না সেই একই রকম আছে? মনে হয় যে না, কাজের জন্য করছি, করে কি হবে বুঝছে না, এরকম পরিস্থিতি কি মনে হয়? প্রথম দিকে যখন গাছ গ্রুপ তৈরি হয়েছিল, তখন অল্প কিছু সংখ্যক ছিল, কিন্তু যত দিন যাচ্ছে গাছ গ্রুপের সক্রিয় সদস্য সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এবং শুধু সদস্য সংখ্যার নামেই বেড়ে চলেছে না, যে কোনো একটা খণ্ডবনের জন্য বা গাছ লাগানোর অন্য কোনো প্রোগ্রামের জন্য যখন গাছের কথা আপনাদের গাছ গ্রুপে ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়, সেই সমস্ত সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই বলে যে আমি এই 20টা গাছ আমি দেবো, 40টা গাছ আমি দেবো, 50টা গাছ আমি দেবো, 100টা গাছ আমি দেবো, স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই। হ্যাঁ, এবং সেই গাছে মোটামুটি একটা মূল্য তারা দিয়ে দেন। তারপর গাছ গ্রুপের থেকে সেই গাছ সংগ্রহ করে, নার্সারি থেকে গাছ সংগ্রহ করে, যেখানে যেমন প্রোগ্রাম থাকে, খণ্ডবন তৈরি হোক বা
গ্রিন স্কুল মুভমেন্ট যেটা, এটাও গাছ রোপণের একটা না, বিশেষ আমি শুধু গাছ রোপণের কথা বলছি না, আমি বলতে চাইছি সাধারণ মানুষের মধ্যে আমি বলি কিরকম বিষয়টা। রিসেন্ট এই গত সপ্তাহখানেক আগেই মানে খুব কারেন্ট এরকম ঘটছে। আমরা এই সরাইটিকা অঞ্চলে এখানে আব্দুল কালাম নগর আছে, সেখানে আমরা গাছ রোপণ করতে গেছিলাম। 15টা আমরা কৃষ্ণচূড়া রাধাচূড়া একদম ওনারা বেড়া দিয়ে রেখেছিলেন এবং সেখানে গাছ আমরা গর্ত খনন বৃক্ষরোপণ সেটা করে দিয়ে এলাম। আপনাকে বলে বোঝাতে পারবো না, সাথে সাথে আমাদের দেখে না ওখানকার এলাকার মানুষ এসে বললো যে আমাকে জয়েন করুন, আপনাদের সঙ্গে আমরা থাকতে চাই, পরবর্তী প্রোগ্রাম কোথায় আছে আমাদের বলবেন। মানে এই যে স্বতঃস্ফূর্ত মানুষের কথা বলছেন না, এই রিসেন্ট এরকম সব জায়গাতেই তার মানে কিছুটা হলো যেহেতু না বাড়ছে পরিবেশ সম্পর্কে মানুষের। নিশ্চিত। আচ্ছা, এবার একটা কঠিন প্রশ্নে যাই। দেখুন, মানে আমি যদি মনে করি আমি একটা কাজ করব, আমি কারোর সাথে মাঝে জড়াবো না, ব্যাপারটা এরকম ভাবে হয় না, সম্ভব নয়। কারণ রাজনীতি প্রত্যেকটা ক্ষেত্রে জড়িত, রাজনীতিকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। এবার আমি যদি বৃহত্তর ক্ষেত্রে ধরি, আমি বিশেষ কোনো সরকারের কথা বলছি না, কাউকে আক্রমণ করা, কাউকে ভালো সাজানো এসবের দরকার পড়ে না। কিন্তু কিছু সরকারি কাজে দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে বন জঙ্গল কেটে নিয়ে সেগুলো অনেক সময় বড় বড় কারখানা তৈরি করা হয়, সেখান থেকে হয়তো খনিজ সম্পদ উত্তোলন করা হয়। এসব করতে গিয়ে একটা বড় পরিমাণ বনাঞ্চল ধ্বংসের মুখে চলে যায়। আপনারা যখন এই কাজের সঙ্গে যুক্ত, এরকম পরিস্থিতি আপনাদের সামনেও আসতে পারে, এসেছিল। হ্যাঁ, তো সেইগুলোকে কিভাবে আপনারা প্রতিরোধ করবেন বা বোঝাবেন যে শুধু আর্থিক দিকটা দেখলেই হবে না, পরিবেশটাকে আগে বাঁচাতে হবে, মানুষের সভ্যতাকে টিকিয়ে রাখতে গেলে। রিসেন্ট একটা কথা বলি, রিসেন্ট মানে আমাদের বর্তমানে যে বিভিন্ন জায়গায় যে কর্মযজ্ঞ চলছে আর কি, সৌন্দর্যায়ন বলতে পারেন, রাস্তাঘাট এগুলো যেমন চলছে, বেশ কিছু করতে গিয়ে কিন্তু মানে গাছ কাটা পড়ছে। সাথে সাথে কিন্তু আমাদের টিম মানে বর্তমান যিনি আমাদের বর্ধমানের বিধায়ক, বর্ধমান দক্ষিণে, তার কাছে কিন্তু আমরা পৌঁছাই, গিয়ে বলি যে এই সমস্ত জিনিসগুলো যদি গাছটাকে বাঁচিয়ে রেখে যদি কিছু করা যায়। উনি সাথে সাথে আমাদের বললেন যেমন যে জায়গায় গাছটা আছে সেটাকে আমাকে কাটতে হবে, না কিন্তু এই গাছটা করতে পারছি না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে গেই আমরা কিন্তু ওই জায়গায় নতুন করে গাছ লাগাবো। আগে কাজটা করতে দিন, আমরা গাছ লাগাবার জন্য জায়গা রেখে দিচ্ছি। যেমন সর্বমঙ্গলা মন্দির বহু পুরনো একটা বকুল গাছ এটা ছিল, এটা কাটা হয়েছে। আমরা কিন্তু দেনান্দিয়ার স্যারের কাছে গিয়েছিলাম, উনি আমাদের কথা দিয়েছেন যে আমাকে একটু গুছিয়ে নিন, আমি ওই চারিদিকে যে গাছগুলো লাগাবো সেটা আপনারা গিয়ে লাগিয়ে দিয়ে আসবেন, এটা আমি আমাদের কমিট করছি। মানে এই বাধা আসছে, আমরা যাচ্ছি, কিছুটা হলেও আমরা পাচ্ছি। এটা তো খুবই ভালো দিক নেওয়া হয়। প্রয়োজনে তো কাটতেই হবে, এবং আজকে সভ্যতা যে জায়গায় দাঁড়িয়ে আছে গাছ কেটে কেটে এখানে এসে পৌঁছেছে। সেই তো একটা রাস্তা হোক, একটা বাড়ি হোক, অফিস করতে গেলে গাছ কাটতে হবে, কিন্তু পরিপূরক ব্যবস্থাটাও যেন নেওয়া হয়। সেটা যদি আপনাদের মতো গ্রুপের মাধ্যমে হয়ে থাকে বা বিশেষ কারোর মাধ্যমে হয়ে থাকে, তার থেকে ভালো কিছু হতে পারে না। আচ্ছা, আমরা একটা খবর সদ্য পেলাম আর কি, যে জেলা শাসকের বিভাগ থেকে বা পক্ষ থেকে আর কি একটা উদ্যোগ নেওয়া হয়েছে বৃক্ষরোপণের। ওই ব্যাপারটা যদি একটু খুলে বলেন। এটা এই যে প্রকল্পটা, এই প্রকল্পটা জেলা শাসকের জায়গা থেকে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ধাপে ধাপে নেমে এসছে। আমাদের বর্তমান ডিএম এর কাছ থেকে যেটা আমরা ইনস্ট্রাকশন পেয়েছি, ওই যেটার নাম দেওয়া হয়েছে অপারেশন গ্রিন। আচ্ছা, মানে মূল ব্যাপারটাই হচ্ছে মানে গাছ সংক্রান্ত বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, এটাই। এই জায়গাটাই এসে আমরা যতটুকুনি বিষয়টাকে নিয়ে ভেবেছি বা ওনারা যতটুকুনি আমাদের ভাবনা দিয়েছেন, সেই জায়গা থেকে বলি ওনাদের মূল বক্তব্যটাই হচ্ছে যে আমাদের যে একদম যে জেনারেশন যেটা আমাদের নেক্সট জেনারেশন যেটা আসছে, সেটা কিন্তু স্কুল থেকেই কিন্তু উঠে আসছে। তো যদি এই অপারেশন গ্রিন ওদেরকে যদি আমাদের গাছ ভালোবাসাতে পারি, ওদেরকে দিয়ে যদি বৃক্ষরোপণ করাতে পারি, ওদেরকে দিয়ে যদি গাছটাকে সংরক্ষণ করার বিষয়টা যদি দিতে পারি, অটোমেটিক্যালি আমাদের সমাজের যে আমাদের সামাজিক যে বনাঞ্চল, যে গাছকে রোপণ করতে হবে, ওই ধ্বজাটা কিন্তু ওরাই বইবে। আমার মনে হচ্ছে সেই জায়গা থেকেই ওনারা এই ভাবনা চিন্তা করে অপারেশন গ্রিন করেছেন। তা সেই জায়গা থেকে বলি আমাদের এই গ্রুপে ভীষণ রকম ভাবে অপারেশন গ্রিন নিয়ে কাজকর্ম চলছে। যদি বলেন কি রকম, মানে আমাদের গ্রুপে ম্যাক্সিমামই আছেন স্কুল টিচার,
হেডমাস্টার মশাই, তো তারা প্রত্যেকেই নিজে নিজে স্কুলে অলরেডি এই বার্তাটা সেখানে দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে যে কোনো একটা, এই যে আমাদের যে ফলের সিজনটা গেল, আম জাম কাঁঠাল, তো সেই বীজ একটা সংগ্রহ করে রাখবে। তো তার সেই একটা প্যাকেটের মধ্যে দিয়ে বীজটাকে শুকিয়ে সেই জায়গায় করে তুমি জার্মিনেশন করবে, গাছটা বড় হবে, তুমি দেখবে, আরেকটু বড় হবে তুমি দেখবে, তুমি সাথে নিয়ে গিয়ে গাছটা রোপণ করবে। আচ্ছা, এটা কি বছর ভর চলবে এই প্রক্রিয়া নাকি শুধু বর্ষার জন্য? না, সেরকম ব্যাপারটা নয়, কিন্তু কারণ ব্যাপারটা হচ্ছে কি বর্ষার সিজনে কারণ গাছটা তৈরি হবে, বড় হবে, তারপরে আবার বড় হবে। বর্ষার সিজন তো সীমিত 2-3 মাস, তারপরেও এমনই বলা আছে গাছটা কতটা বড় হলো তার ছবিটা তুলে পাঠাতে হবে, তুমি কতটা দেখভাল করছো, একদম প্রক্রিয়া। মানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে তার যেন গাছের প্রতি একটা ভালোবাসা, ছোটদের মধ্যে ভালোবাসাটা জন্মানো। আচ্ছা, গোটা দেশে একটা প্রকল্প চলছে এরকম নেওয়া হয়েছে আর কি, মায়ের নামে বৃক্ষরোপণ বা গাছ রোপণ। আমাদের এখানে এটা কতটা ফলপ্রসূ হয়েছে বলে মনে হয়? গাছগুলোর থেকে অনেক আগে থেকেই একটা কাজ করা হচ্ছে, চলছে, আগেও অনেক হয়েছে। স্মৃতি বৃক্ষরোপণ, স্মৃতি বৃক্ষরোপণ কারো মানে বিশেষ আপনজন হয়তো বিগত হয়েছে, তখন তার স্মৃতিতে একটা গাছ তিনি তার বাড়িতে তার জায়গায় রোপণ করেছেন। আমরা গাছগুলো থেকে থেকেছি সেখানে সঙ্গে, এবং তার পৃথিবীও বা পাখিদেও যাই হোক বা অন্য কোনো আপনজন তার নামে সেই গাছ রোপণ করেছে। এবার সেই তার মানে এই আইডিয়াটা গাছগুলোর মধ্যে অনেক আগে থেকেই ছিল, এবং সেটাই এখন আরো বড় আকারে রূপ পেতে চলেছে। মায়ের নামে গাছ রোপণ, মায়ের নামে মা স্বর্গত হন বা মা জীবিত থাকতেও পারেন। মা জীবিত মাকে সন্তান তার মাকে উৎসর্গ করে মায়ের নামে একটি গাছ রোপণ করবে, এবং মা তার পাশে থাকতে মাকে নিয়ে এবং সেই গাছ নিয়ে ছবি তুলবে। ঠিক আছে, সেই ছবিটা তার অমূল্য একটা স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, সেই গাছ বড় হতে থাকবে, সেই গাছ বড় যখন হবে তখন সেই ছবি কিন্তু থেকে যাবে যে সেই গাছও মায়ের নামে উৎসর্গীকৃত, এবং সেই গাছকে সেই গাছকে দেখলে তার মায়ের কথা, মা বয়স হলে মা চিরদিন কারণ এটাও যেমন মানে আবার এটাও বলা যেতে পারে যেমন মাকে যেমন ভালোবাসে সেই গাছটাকেও সেরকম ভাবে সেখানে মাকে জুড়ে দিয়ে মায়ের মতো আদর যত্নে সেই গাছ। মানে এটা তো আপনাদের জন্য একটা বিশেষ ভালো লাগার জায়গা হতে পারে যে আপনারা যেটা আজ থেকে অনেক বছর আগে ভেবেছেন সেইটা দেখা যাচ্ছে এখন কোনো সরকারি প্রকল্পে নাম হচ্ছে বা সেই নামটাকে কেউ ব্যবহার করছে। একদম। আচ্ছা, আপনারা বললেন আপনাদের পক্ষে অধিকাংশই হচ্ছেন স্কুল শিক্ষক। স্কুলে এই কাজগুলো করতে গিয়ে, আমি শুধু বর্ষার ক্ষেত্রে বলছি না, সারা বছর বা গাছ সম্পর্কে যে চেতনাটা আর কি সেইটা নিয়ে কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে কিরকম সাড়া পান, বা তাদের মধ্যে কি এই ধরনের কোনো চেতনা কাজ করছে বলে আজকের দিনে মনে হয়? আমি আমার স্কুলের কথাই বলি, আমি তালি পৌরসভার স্কুলের। আচ্ছা, তো সেখানে গিয়ে আমি বলি, আমি যেমন ছেলেদের উৎসাহিত কোন একটা বিষয় নিয়ে টপিক লিখতে দিলাম, ওরা খুব ভালো টপিকটা লিখলো, সেই জায়গা থেকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করলাম। ওদেরকে বললাম অমুক সময় তোমাদের একটা করে আমি আসবে, সারা বছরই টুকটাক আমি দিয়ে থাকি। এবার ওই গার্জেনদের কথা বললেন না, সেই গার্জেনদের দিক থেকে আমার কাছে পুরো এসে ফিডব্যাক যে স্যার আপনি যে গাছটা দিয়েছিলেন ছেলেকে সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তা এই জায়গা থেকে গার্জেনদের যে কথাটা বললেন সেটা কিন্তু আমরা পাচ্ছি। আবার বিভিন্ন ইয়েতে মানে খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকেও আমরা সেই গাছ, যেমন এই বছরই আমরা গাছ গ্রুপের তরফ থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ICSE আমাদের CBSE বোর্ডে যারা এ করেছে তাদেরকেও দিয়েছি। তারা মানে সাগ্রহে মানে খুব আনন্দের সঙ্গে সেই গাছটা গ্রহণ করছে, এবং ভীষণ মানে বুঝতে পারছি যে মানে গাছটা পেয়ে খুব আনন্দিত আর কি। এই তুই ওখানে রাখ, গাছটা ওখানে রাখ, এটা অমুক জায়গায় লাগাবো, মানে হয়তো বাড়িতে জায়গা নেই, ফ্ল্যাটে আছে আমাদের বর্তমানে, সে একদম ওইখানেই বলে দিল যে আমি গাছটা নিয়ে কিন্তু বাড়ি থেকে লাগাবো। আচ্ছা, এগুলো তো অবশ্যই প্রাপ্তি একটা। হ্যাঁ, একদম। তাদের শিক্ষাক্ষেত্রে যে কৃতিত্বের জন্য তাদের উপহার হিসেবে
গাছ পাচ্ছে, হুম। এইটা ওদের ভীষণ আদরের, হ্যাঁ, এবং ভীষণ আদরের ওটাকে জিনিস। তারা বাঁচিয়ে রাখার ওরা চেষ্টা ঠিক করে। ওরা বাঁচিয়ে রাখার চেষ্টা করে, খুব হ্যাঁ। ভালোবেসে ওটাকে গাছটাকে ওরা বড় করার চেষ্টা করে। আচ্ছা, বড় গাছ তো পরিবেশের ক্ষেত্রে অনেকটা অক্সিজেন যোগায় আমরা জানি, বা ছায়া দেয়, রোদের হাত থেকে বাঁচায়। এরকম কোনো গাছ কি আছে যেগুলো আমাদের শহরে যারা বাস করে, ধরুন সবার তো বাড়িতে প্রচুর পরিমাণে জায়গা নেই যে একটা অংশ গাছের জন্য ছেড়ে দিলাম, এবার হয়তো কারোর ইচ্ছাটা আছে যে আমি গাছ লাগাবো, ঘরের মধ্যে এমন কি কি গাছ লাগানো যেতে পারে যেগুলো থেকে অক্সিজেন বেশি বেশি পাওয়া যেতে পারে? প্রথমেই যে গাছটার কথা উল্লেখ করে যাবো সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। আচ্ছা। বিভিন্ন ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট আছে। তো ওই স্নেক প্ল্যান্ট গুলো যদি ঘরেতে রাখা হয় প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লিমেন্ট। আচ্ছা, এটা কি লতানে কোনো না, এটা এটা এক ধরনের এইরকম পাতাবাহার, একদম লম্বা হয়, কোনটা ছোট হয়, স্ট্রেট থাকে, স্ট্রেট থাকে। আচ্ছা, মানে আগামী দিনে আমাদের চিন্তা ভাবনাও আছে, মানে এটা একদম খুব মানে খুব আলোচনার স্তরে আছে। বিশেষ জায়গায় আমরা ওই শহরের মধ্যেই ওই স্নেক প্ল্যান্টটা লাগিয়ে সৌন্দর্যায়ন করবো, সাথে সাথে এই গাড়ি ঘোড়ার যে কার্বন ডাই অক্সাইড সেও অ্যাবজর্ব করে এবং অক্সিজেনও দেয়। আচ্ছা, অথচ বিশেষ জায়গাও নেয় না। এই গাছ আমি আমাদের কাছে প্ল্যান্ট আছে, আমাদের এরকম সাকুলেন্ট আছে, বিভিন্ন সাপ্লিমেন্ট আছে। আচ্ছা, আর কি কি এটা ছাড়া? ওই তো মোটামুটি এগুলোই। লাকি ব্যাম্বু আছে, লাকি ব্যাম্বু আছে, চায়না গ্লাস আছে। হ্যাঁ, চায়না গ্লাস আছে। মানে টবে লাগালে ঝাড় হয়ে যায়, এবং বারান্দায় রাখলে বা অল্প আলোতে থাকলে ওই ওই খুব ভালো হয়। আমার বাড়তি আছে, খুব অল্প জায়গার মধ্যে স্নেক প্ল্যান্ট যেটা বললেন, এটা আমি একটা পাওয়ার অনুরোধ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই আমি দায়িত্ব করে এখানে দিয়ে যাবো। এখন একটা নতুন উদ্যোগ চোখে পড়ছে যে গ্রামাঞ্চলে যে রাস্তা আর কি, তার পাশে তাল গাছ বসানো। তাল গাছ বর্তমান সময়ে আমাদের তাল গাছের ব্যবহার অনেক কমে গেছে, যেহেতু ঘরে এখন আর কাঁড়ি ব্যবহার হয় না। আগের দিনে প্রাচীনকালে ওই ঘরেতে খুঁটির বদলে কাঁড়ি ব্যবহার করা হতো, মনে করা হতো খুব মজবুত, সেখানে তাল গাছের একটা বড় প্রয়োজনীয়তা ছিল। তার সঙ্গে হাত পাখা, ও ধরুন আজকের দিনে ব্যবহার কমে যাচ্ছে, পড়ে রইলো শুধু ফলটা খাওয়ার জন্য। সেই জন্য দেখা যাচ্ছিল একটা সময় তাল গাছের পরিমাণ খুব কমে গেছে। নতুন করে আমার উদ্যোগ নেওয়া হচ্ছে তাল গাছ রোপণের। এটার পিছনে কি যুক্তি থাকতে পারে, বা এটা কি যুক্তিযুক্ত? এইটার পেছনে দেখবেন এখন ইদানিং এত পরিমাণে বজ্রপাত হচ্ছে না, তার প্রধান কারণই হচ্ছে আমাদের তাল গাছ কমে এই ধরনের কমে যাওয়ার কারণ। লম্বা গাছগুলো কমে যাবে, লম্বা গাছ কমে যাওয়ার কারণই হচ্ছে এই অতিরিক্ত বজ্রপাত। তখনও ছিল, এখনো ছিল, কিন্তু সেই যে অ্যাবজর্ব করতো না থাকার কারণে সেটা আমাদের বাড়িতে, কোনো ফ্ল্যাটে, কোনো এইসব জায়গায় পড়ছে, যে কারণের জন্য আমাদের গাছগুলোর থেকে একদম পুরোপুরি ভাবে ভীষণ এই সময়টা আমরা তালগাঁটি সংগ্রহ করছি এবং বিভিন্ন জায়গায় সেগুলো বসানোর জন্য বলছি রাস্তার দুধারে, এবং সেই ধরনের কাজ চলেছেও। আমাদের বড়োয়া, ওই আমাদের বড়োয়া বলে জায়গাটা রয়েছে না, ওখানেও আমরা গত বছর এটা করে এসেছি। আগামীতে আমাদের নিজেদের মধ্যে একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে, যেখানে যা আছে আগামী মাসখানেকের মধ্যেই আমরা তালের আটিগুলো পেয়ে যাবো আর কি। তো সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। আপনারা শুনলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এই তাল গাছ, নারকেল গাছের মতো যে গাছগুলো আছে, এগুলো বজ্রপাতকে অনেক সময় টেনে নেয়। আপনারা যারা গ্রামাঞ্চলের দিকে দেখবেন, যাদের আশপাশে জায়গা আছে বা মাঠের দিকে যদি জায়গা থাকে, এটা আমাদের প্রত্যেকের তরফ থেকে বিশেষ অনুরোধ রইল, ফাঁকা জায়গা দেখলে সেখানে তাল গাছ, নারকেল গাছের মতো উঁচু গাছ, লম্বা গাছ কিছু পরিমাণে অন্তত বসানো। আচ্ছা, আপনারা কিছুদিন আগে নিমের উপর একটা ফোন করেছিলেন, এটা নিয়ে যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে এই যে মেডিসিনাল যে প্ল্যান্ট, এটা কিন্তু অনেক আগে থেকেই আমাদের স্কুলের যে জায়গা রয়েছে এখানে ওই মেডিসিনাল প্ল্যান্টের যে গার্ডেন, এটা কিন্তু চলছে দীর্ঘদিন ধরে। সেটা গাছ গ্রুপের উদ্যোগেই চলছে। এমনকি এই মেডিসিনাল গার্ডেন থাকলে পারে যে একটা ওই স্কুল ভিত্তিক যে বিভিন্ন ধরনের অ্যানালিসিস চলে, বিভিন্ন পুরস্কারের জন্য যে ক্রাইটেরিয়া থাকে, এটা একটা ক্রাইটেরিয়া। তো সেই জায়গা থেকে তো চলছেই এটা স্কুলে। আমরা স্কুলের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। গত বছর থেকে চিন্তা ভাবনাটা ছিল যে এটা যদি বাইরে করা যায়। হঠাৎ করে আমরা পেয়েও গেলাম। দিন 15-20 আগে আমরা গোপালবেড়া বলে জায়গাটাকে, উচালন এই সাইডটায়, এইখানে গোপালবেড়া স্কুলের পাশাপাশি একটা জায়গায় দিয়ে আমরা প্রায় 500 নিম গাছ দিয়ে একটা মেডিসিনাল গার্ডেনই বলতে পারি
একটা করে এলাম আর কি। আচ্ছা তো এইটা করাতে আমাদের যেটা কি হলো, বিভিন্ন জন খোঁজ কর হঠাৎ কেন নিমের কেন, মানে ব্যাপারটা হচ্ছে সবাই তো সব বিষয়টা জানে না, তখন আমাদের একটা দায়িত্ব এসে পড়েছে যে তাদেরকে বোঝানো কেন আমরা করছি, কি তার অ্যাসপেক্টস, মানে কি ভূমিকা নিতে চলেছে, উৎসাহী মানুষও পাচ্ছি। হ্যাঁ, রিসেন্ট আমার কাছেই একজনের মারফত এসে পৌঁছে, আমার 2 কাঠা জায়গা আছে, একটু ঘেরা জায়গা ঘিরবো, আমি ওখানে শুধু চাইছি নিম গাছই লাগাবো। মানে যে কাজটাই আমরা করতে যাচ্ছি, যখনই গুরুত্ব বুঝে যাচ্ছে আমাদের মানুষজন, তখনই সেটার প্রতি একটা, এটাই তো প্রশ্নে জানতে চাইছিলাম যে মানুষের মধ্যে সারা একদম এইটা যখন পাওয়া যাচ্ছে, এর থেকে তো ভালো কিছু একদম, মানে এটা আমরা ভীষণ রকম ভাবে আশাবাদী, আনন্দিত, গর্বিত। যে আমাদের আনন্দ এটাই যে মানুষকে আমরা গাছ সম্পর্কে আর ভালোবাসাটা থাকলেই না, একটা খুব সত্যি কথা, মানে এটা আমাদের গাছ মাস্টার অরূপ বাবুর কথা, যে তাকে যদি গাছটাকে ভালোবাসাতে পারো, সে হয়তো গাছ লাগাবে না, গাছ লাগাবার জায়গাও নেই, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে কি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, পাশে একটা গাছ লাগানো ছোট হচ্ছে, সে কিন্তু দাঁড়িয়ে গরু ছাগল যদি পড়ে এই করে দাঁড়িয়ে দেওয়ার ব্যাপারটা, কেউ ধরো ডাল ভাঙছে, সে কে বলবে। প্রথম কথা হচ্ছে গাছকে ভালোবাসা, সেই জায়গাটা ওনার মানে ভীষণ রকম ভাবে এই যে মানসিকতা, সেইটা ফলছে, ফলছে। আরো সাফল্য আসুক আপনাদের, কারণ আপনাদের সাফল্য হইলে সেটা শুধু আপনাদের সাফল্য হবে না, সামগ্রিকভাবে সকলের পরিবেশের একদম পরিবেশ। আর এই অরণ্য সপ্তাহে মানে এটা তো একটা বিরাট বার্তা, যে মূল কথায় অরণ্য সপ্তাহের উদ্দেশ্যই হচ্ছে সচেতনতা বৃদ্ধি, সংরক্ষণ, আর যে সমস্ত আর এই গাছ ধ্বংস হয়ে যাওয়ার ফলে মানে বায়োডাইভার্সিটি যেটা বলছে, বিভিন্ন প্রাণীকুল, স্তন্যপায়ী প্রাণী, পাখি, এরাও তো মানে শেষ হয়ে যেতে, জায়গা পাচ্ছে না, তারা মারা যাচ্ছে। তো সেই জায়গা থেকে গাছকে ভালোবাসাতে হবে, গাছের গুরুত্ব কতটা সেটা মানুষকে সচেতন করতে হবে, বৃক্ষরোপণ তো করতেই হবে, তাহলেই আমরা এই অরণ্য সপ্তাহের যে আসল উদ্দেশ্য সেটা একদম পুরোপুরি ভাবে মানে প্রস্তুতি ফলপ্রসূ। হ্যাঁ একদম। আচ্ছা, পরিবেশ নিয়ে আমরা কিছু লেখা আছে, আমরা খবর পেয়েছি আর কি, সেগুলো যদি দর্শকদের জন্য একটু পাঠ করেন। আচ্ছা, এটা একটা ইংলিশ পোয়েম, মেসেজ টু রেস্কিউয়ার্স। Keep clean your lovely blue earth, look after your lively green bird. She has a disease critical, so do most for a revival. Let's save water, her body fluid. Let's grow more plants, her lifestyle. You are on the way to the doomsday, unless your gobbling greed is at bay. Greed to grab more by means threatens nature of complete ruins. Now it's your choice to live or not. Earth will have life or life before God. Why should we pollute every thought, mind, races, nature and what not? Corrupt politics looms over all, with lie, terror and goblin scorn. There the hellhounds and vampires speak, to engulf the knave with evil trick. Let nature be our soothing balm, save man from thoughts with healing calm. খুব সুন্দর, মানে পরিবেশের সমগ্র ব্যাপারটা এটার মধ্যে রয়েছে, এবং তাকে ধ্বংস করলে যে আমরাও কিভাবে ধ্বংস হয়ে যেতে পারি, পরিবেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আর একটা যদি ধরেন, একটা ছোট্ট গল্প, গল্পটার নাম গাছে গুলি মারো। আচ্ছা, নামিয়ে একটা রাস্তা চওড়া হবে, কাজের বরাত পেয়েছে একটা বড় কোম্পানি, মাঝে ছোটখাটো 2-1টা সমস্যা রয়েছে। তাদের একটা, রোডের দুধারের কয়েকশো গাছ কাটতে হবে, অনেক পুরনো বিশাল বিশাল গাছ। প্রজেক্ট ম্যানেজার বললেন, এর সমস্যা কি? গাছ তো আর মানুষ না, কত মানুষ কাটা হয়ে যায়, আর গাছ তো বোবা, হাঁটতে পারে না, বোমা পিস্তল তো দূর, একটা লাঠিও ধরতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বললেন, ওকে স্যার, নো প্রবলেম, সব ঠিকঠাক মিটিয়ে নিচ্ছি, এনিহাউ কাজ শুরু করে নিতে পারলে আর ঠেকায় কে।
পরিবেশ দপ্তরের ছাড়পত্র নিতে হবে, সেজন্য গাছ লাগানোর একটা প্রজেক্ট দেখাতে হবে, একটা গাছের জন্য 5টা গাছ লাগাতে হবে। শুধু আবার লাগিয়ে দিলেই হবে না, তাদের সাবালক করার শর্তেও সই দিতে হবে। শ্যামপুরের মেন সাইটের গায়ে একটা জায়গা দেখে ঘটা করে পরিবেশ বাঁচাও অনুষ্ঠান হলো। কিছু মান্যগণ্য মানুষ এলেন, চোখা চোখা বক্তৃতা হলো। মনে হলো যাক, পৃথিবী আজ থেকে পরিবেশ সচেতন হয়ে গেল। খাওয়া দাওয়া হলো, বেশ কিছু গাছের চারা পোঁতা হলো, আরো গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হলো। খিচিং খিচিং করে ছবি, চোঁ চোঁ করে ভিডিও, সেসব যথাস্থানে দিয়ে সই-সাবুত করে খুব সহজেই ছাড়পত্র মিলে গেল। কাজ শুরু হলো জোর কদমে। দুরুম দারাম শব্দে বড় বড় গাছের বডি পড়তে লাগলো। পথিকের চির চেনা স্থান চিহ্ন নির্দেশ করত যে বন্ধুগুলো, তারা সব এইভাবে অনায়াসে খুন হয়ে গেল। গাছের চারাগুলো দেখাশোনার জন্য একটা লোক রাখা হলো, তার নাম সবুজ। সে এই কাজ পেয়ে খুব খুশি। ঘুরে ফিরে দেখে ওদের, বারবার জল দেয়, খাবার দেয়। কোনো চারা মরমর হলে তাকে বাঁচানোর চেষ্টা করে আপ্রাণ। কিন্তু মাসখানেক বাদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবুজকে ডেকে বললেন, আজ থেকে তোমার এখানকার কাজ শেষ, তুমি রতনপুর সাইটে চলে যাও। এই অভি, ওকে রতনপুরে দিয়ে তো। সবুজ তবু কাচুমাচু করছে। লালজি বললেন, কি হলো, কি ভাবছ? বাবু, ম্যানেজার সাহেব আমাকে তো এটা নিয়েই থাকতে বলেছেন। সারা ম্যানেজার বাবু দেখাচ্ছিস, নে তোর ম্যানেজার বাবুর সঙ্গে কথা বল। বলে লালজি ম্যানেজার সাহেবকে ফোন লাগালেন। তাকে প্রথমে লোকটা ঔদ্ধত্যের কথা বললেন, তারপর তাকে ওর সঙ্গে কথা বললেন। এই রে, স্যারের সঙ্গে কথা বল। ওপার থেকে কথা ভেসে এলো, কি হলো সবুজ, কথা শুনছো না কেন? সবুজ কেটে কেটে বলল, স্যার বলছিলাম কি, আপনি তো আমাকে গাছ দেখতে বলেছিলেন, আমি চলে গেলে ওদের কি হবে? গাছে গুলি মারো, অত শত তোমায় ভাবতে হবে না। এখন তোমায় যে কাজ দেওয়া হচ্ছে সেটাই করো। লোকের টানাটানি আর গাছ দেখাচ্ছে। দারুণ, মানে আপনাদের ভাবনা চিন্তাটা যে কোন পর্যায় পর্যন্ত বিস্তৃত গাছ নিয়ে লেখাগুলো তার প্রমাণ। আচ্ছা, আর কিছু প্রশ্ন করছি না, আপনারা এতক্ষণ শুনলেন। আপনারা আশা করি কিছুটা সচেতন হবেন গাছ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে। কারণ গাছ বা পরিবেশ এমন একটা জিনিস যার জন্য সচেতন হলে গাছের লাভ নয়, লাভটা আমাদের। মানে এটা এমন একটা জিনিস, আমি যদি আমার সম্পর্কে সচেতন হয় আমার লাভ, আপনি আপনার সম্পর্কে সচেতন হলে আপনার লাভ। কিন্তু আপনি যদি গাছের বা পরিবেশের সম্পর্কে সচেতন হন, আপনারও লাভ, সকলেরও লাভ। বিশেষ কোনো বার্তা যদি থাকে দর্শকদের জন্য? বিশেষ বার্তা, আমরা পরিবেশ কর্মী গাছ গ্রুপের সবুজ শ্রমিক হয়ে সকল মানুষকে বলছি, গাছকে ভালোবাসতে। গাছকে ভালোবাসলে অনেক শান্তি পাওয়া যায়, অনেক সুখ পাওয়া যায়। শান্ত প্রকৃতির মধ্যে কিছুক্ষণ থাকলে মনের অনেক দুঃখ, কষ্ট, গ্লানি কেটে যায়। গাছ, প্রকৃতির সৌন্দর্য যেন আমাদের কষ্টের উপরে ব্যথার প্রলেপের মতো কাজ করে। তাই গাছকে ভালোবাসলে আমরা অনেক ভালোবাসা পাবো, আমরা অনেক শান্তি পাবো, শান্তিতে আমাদের জীবন কাটবে। তাই গাছকে ভালোবেসে আরো বেশি গাছ লাগাতে হবে, আরো বেশি গাছ লাগাতে হবে। এই কথাটা বারবার বলতে হচ্ছে কারণ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বন ভীষণভাবে কেটে ফেলতে হচ্ছে, নষ্ট করতে হচ্ছে। তা এটা যেটা হচ্ছে গাছ, কিন্তু সেই যে উন্নয়নটা হতে হবে এমন উন্নয়ন যেটা উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশও যেন বাঁচে, পরিবেশকেও যেন সুন্দর করতে পারি। অর্থাৎ গাছ কাটলে তার পরিপূরক হিসাবে যেন আমরা আরো অন্য গাছ লাগাতে পারি এবং তাদেরকে বড় করে তুলতে পারি। পরিবেশকে সবার উপরে পরিবেশকে বাঁচাতে হবে, আমাদের নিজেদের জন্য, মানুষের জীবনের জন্য, প্রাণীর জন্য এবং আমাদের এই সবুজ পৃথিবীটার জন্য, সবুজ সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য। একই কথা আপনাকেও বলবো, আর কোনো প্রশ্নের উত্তরে যাচ্ছি না। আপনার যদি বিশেষ কিছু বলার থাকে দর্শকদের জন্য? হ্যাঁ, একটা বার্তা অবশ্যই আমার জায়গা থেকে আজকের এই অরণ্য সপ্তাহের মুহূর্তে
দিতে চাই যে কোনো ভালো কাজ কখনোই আমি দ্বারা হয় না, এখানে আমরা প্রয়োজন। অতএব আমি নয়, আমরা সবাই আসি, মিলে মিলে থাকি, সবাই হাতে হাত দিয়ে থাকি, সবাই সচেতন হই, গাছকে ভালোবাসি এবং বৃক্ষরোপণ করি। তাই বলবো আমাদের যে নতুন যে বার্তা আমরা নিয়ে এগোচ্ছি এবছর, গর্ত খনন, বৃক্ষরোপণ, এর মধ্যে যেন সবাইকে পাই, সবাই যেন আমাদের সাথে থাকে, গাছকে ভালোবাসে। ঠিক আছে, আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত। নমস্কার।